ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট এক্সামিনেশন সংক্রান্ত। খুবই আনন্দের বিষয় যে আমরা যারা এই পরীক্ষাটার জন্য অপেক্ষা করছিলাম, এই পরীক্ষাটার নোটিফিকেশান সম্প্রতি দেখো পাবলিশ হয়েছে। তো আমি এই সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে এবং অন্যান্য তোমাদের যে সমস্ত প্রিপারেশনস আছে সেই সংক্রান্ত বিষয়ে এটা খুব সাহায্য করবে। তাহলে দেখো, আজকে প্রথমেই যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, দেখো, ইউজিসি অ্যাক্রেডিটেড স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল অনলি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 23/সেট, যেটা পাবলিশ হয়েছে। এর ওয়েবসাইটটা তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, ওয়েবসাইটটা হচ্ছে wbcsconline.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো এবং বিভিন্ন ইনফরমেশান গ্যাদার করতে পারো। এবং যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশানের এই পেজটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। ইম্পর্টেন্ট ডেটসগুলো যদি লক্ষ্য করো, দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেট আছে সেটা হচ্ছে তোমার 16 অগাস্ট 12 নুন থেকে স্টার্ট হচ্ছে এবং 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত মিডনাইট পর্যন্ত চলবে, ঠিক আছে। আর এক্সামিনেশনের ডেট যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো 9 জানুয়ারি 2022, অর্থাৎ 2022 সালের 9 জানুয়ারি সানডেতে এই এক্সামিনেশনটা হবে। টেন্টেটিভ ডেট এটাই ওখানে দেওয়া আছে, ঠিক আছে। এবারে আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে, এখানে দেখো ইন্ডেক্স দেওয়া আছে। ইন্ডেক্স দেখে তোমরা চলে যেতে পারবে যে যে জায়গাটা তোমাদের কোয়ারি আছে। প্রথমে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস আছে, সেগুলো আমি একটু বলে দিই। প্রথম কথাটা দেখো, সেট এক্সামিনেশন যেটা 23rd স্টেট এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্ট করা হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায়, তার জন্য এই এক্সামটা তাকে অ্যাপিয়ার করতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে দেখো, প্রথমেই যেটা হচ্ছে 9 জানুয়ারিতে এক্সামটা কন্ডাক্ট করা হবে এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে 33টা সাবজেক্ট এনলিস্টেড আছে, সেই সমস্ত সাবজেক্টগুলোর উপরে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। 13 নম্বর আইটেমে সেই সমস্ত সাবজেক্টগুলো লিখে দেওয়া আছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে টেস্ট সেন্টার্সগুলোতে আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেখানে সেই এক্সামটা কন্ডাক্ট করা হবে। তো আমাদের দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসের আমরা থার্ড পয়েন্টটা যদি দেখি, eligibility of assistant professor will depend on the performance of the candidate in both the papers of set in aggregate। আমরা প্রত্যেকেই জানি যে সেট এক্সামিনেশন পেপার 1 এবং পেপার 2 এই দুটো পেপারে হয় এবং দুটো পেপারের মধ্যে কোথাও কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না। Candidates who qualify the test for eligibility for assistant professor will be governed by the rules and regulations of the recruitment of assistant professor in ওয়েস্ট বেঙ্গল। এই পরীক্ষাটাতে এলিজিবল হয়ে যাওয়ার পরে পরীক্ষাটাতে যদি কেউ অ্যাপিয়ার করে, তাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার রিক্রুটমেন্টের যে রুলসগুলো আছে, সেই রুলসগুলো কিন্তু তাকে মেনে চলতে হবে। রুল 4, দ্য রেজাল্ট অফ দি সেট উইল বি মেড অ্যাভেলেবল ইন দি ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটেই তার রেজাল্ট জানা যাবে। আর ক্যান্ডিডেটকে কিন্তু ইন্ডিভিজুয়ালি এই রেজাল্টের সম্পর্কে জানানো হবে না। দেখো 4th পয়েন্টে তাই বলা আছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সনস উইথ ডিসেবিলিটি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারপরে তোমার ইকোনমিক উইকার সেকশনস, এদের জন্য যেরকম এক্সামশন এবং যে সমস্ত তোমার কনসেশনসগুলো থেকে থাকে, সেইগুলো এখানেও অ্যাপ্লিকেবল, এগুলো থাকবে। কন্ডিশনস ফর এলিজিবিলিটি, আমাদের দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছে, প্রথমেই দেখো 2.1-এ যেটা বলা আছে, জেনারেল বা ইডব্লিউএস, দ্যাট ইজ ইকোনমিক্যালি উইকার সেকশনস যারা, তাদের জন্য পোস্ট গ্র্যাজুয়েটে 55% মার্কস থাকতে হবে উইদাউট রাউন্ডিং অফ, অর্থাৎ তোমাকে এক্স্যাক্টলি 55% অথবা তার থেকে বেশি মার্কস পেতে হবে পোস্ট গ্র্যাজুয়েটে তোমার করেসপন্ডিং সাবজেক্টে বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে ফ্রম ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশনস রেকগনাইজড বাই ইউজিসি আর এলিজিবল ফর দিস টেস্ট। যদি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি, এসটি বা পিডব্লিউডি, ট্রান্সজেন্ডার এই ক্যাটাগরির ধরা হয়, তাহলে তাদেরকে মাস্টার্স ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে কিন্তু 50% মার্কস উইদাউট রাউন্ডিং অফ অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্টে যদি আমরা চলে আসি, 2 পয়েন্টে যেটা খুব ইম্পর্টেন্ট, যারা এখন বর্তমানে এমএসসি করছো তারা হয়তো ভাবছো যে এই পরীক্ষাটা আমরা দিতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে, ক্যান্ডিডেটস হু আর পারসুইং দেয়ার মাস্টার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট কোর্স অর ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দেয়ার কোয়ালিফাইং
মাস্টার্স ডিগ্রি ফাইনাল ইয়ার এক্সামিনেশন অ্যান্ড হুজ রেজাল্ট ইজ স্টিল অ্যাওয়েটেড অর ক্যান্ডিডেটস হুজ কোয়ালিফাইং এক্সামিনেশনস হ্যাভ বিন ডিলেড। তিনটে দেখো এখানে ক্লজ দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে যারা মাস্টার্স ডিগ্রি অ্যাপিয়ার করছে তাদের জন্য, এবং যারা মাস্টার্স ডিগ্রির ফাইনাল মানে অর্থাৎ ফাইনাল ইয়ারে যারা আছে তাদের জন্য বললাম, এবং যারা মাস্টার্স ডিগ্রিতে যারা হয়তো সেকেন্ড সেমে পড়ছো, বা যাদের হয়তো কোনো কারণে হয়তো মাস্টার্স ডিগ্রির কমপ্লিট হয়ে গেছে কিন্তু হয়তো তোমরা রেজাল্টটা হয়তো তোমরা এখনও মার্কশিটটা হয়তো হাতে পাওনি, তারা প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে যারা মাস্টার্স ডিগ্রির সেকেন্ড সেমে আছো তারা দিতে পারবে, যারা ফাইনাল ইয়ারে আছো তারা দিতে পারবে, এবং যাদের এখনও রেজাল্ট বেরোয়নি কোনো কারণে হয়তো ডিলে হচ্ছে, যারা ডিস্টেন্সে পড়ে হয়তো অনেক সময় ডিলে হয়, তারাও কিন্তু এই পরীক্ষাটাতে অ্যাপিয়ার করতে পারবে। কিন্তু প্রোভাইডেড তোমার যখনই পরীক্ষাটা তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে কিন্তু 55% মার্কস জেনারেল এবং ইডব্লিউএস এর জন্য সিকিওর করতে হবে, এবং আদার যে ক্যাটাগরিজগুলো আছে তাদের জন্য কিন্তু 50% মার্কস সিকিওর করতে হবে উইদাউট রাউন্ডিং অফ। মানে ক্যাটাগরিটা কিন্তু তোমাকে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যা মার্কসের যে বেঞ্চমার্কটা দেওয়া আছে সেটা কিন্তু অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবল হবে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দি থার্ড জেন্ডার, দেখো যেটা বলা আছে, ইন আদার ওয়ার্ডস ট্রান্সজেন্ডার would be eligible to draw the same relaxation in fee and qualifying criteria for set as are available to SC, ST, PWD categories। অর্থাৎ ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডাররা SC, ST, PWD এদের যেরকম ফিজ এক্সামশন বা কোয়ালিফাইং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যেরকম একটু রিল্যাক্সেশন দেওয়া আছে সেগুলো কিন্তু সবগুলোই তারা পেতে পারে, তারা ওটা পাবে, ঠিক আছে? নাম্বার 4-এ দেখো, যদি কেউ বলছে, এই জায়গাটা খুব একটু ইম্পর্টেন্ট, যারা পিএইচডি হোল্ডার আছে, দ্য পিএইচডি ডিগ্রি হোল্ডার্স হুজ মাস্টার্স লেভেল এক্সামিনেশন হ্যাড বিন কমপ্লিটেড বাই 19 সেপ্টেম্বর 1991 ইররেসপেক্টিভ অফ ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট, ঠিক আছে, শ্যাল বি এলিজিবল ফর রিল্যাক্সেশন অফ 5% ইন অ্যাগ্রিগেট। যাদের পিএইচডি আছে অলরেডি এবং যাদের মাস্টার্স লেভেলের এক্সামিনেশন 19 সেপ্টেম্বর 1991, ঠিক আছে, এর মধ্যে কমপ্লিট হয়েছে, তাদের ক্ষেত্রে বলছে যে 5% রিল্যাক্সেশন, অর্থাৎ 55%-এর পরিবর্তে 50% মার্কস থাকলেও তারা সেট এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে? এই ব্যাপারটা বুঝতে হবে। তারপরে দেখো 5th পয়েন্টে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার WB সেট ইন দি সাবজেক্ট অফ দেয়ার পোস্ট গ্র্যাজুয়েশন অনলি। শুধুমাত্র যে সাবজেক্টে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করছো সেই সাবজেক্টেই সেট এক্সামিনেশন অ্যাপিয়ার করা যাবে। ইন কেস দি সাবজেক্ট অফ দি ক্যান্ডিডেট ইজ নট ইনক্লুডেড ইন দি লিস্ট অফ WB সেট সাবজেক্টস, যদি ওই 13 নাম্বার লিস্টের মধ্যে যদি তোমার সাবজেক্টটা ওই 33টা সাবজেক্টের মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাকে ইউজিসি নেট অথবা জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট এক্সাম কোয়ালিফাই করে তোমাকে আসতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা ওখানে বলা আছে। নেক্সট হচ্ছে, এটা আমরা একটু ভালো করে দেখব। নেক্সট হচ্ছে দেখো 6 নম্বর পয়েন্টে, ক্যান্ডিডেটস আর নাইদার রিকোয়ার্ড টু সেন্ড এনি সার্টিফিকেট অর ডকুমেন্ট ইন সাপোর্ট অফ দেয়ার এলিজিবিলিটি নর প্রিন্ট আউট অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম টু দি WBCSC। WBCSCর অফিসে বাই পোস্ট তোমাকে কোনো ডকুমেন্ট, সার্টিফিকেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কোনো প্রমাণ, অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কিচ্ছু পাঠাবার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু নিজের স্বার্থে এখানে বলা আছে যে তোমাকে নিজের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করছো সেই ব্যাপারটা তোমাকে কিন্তু একটু কনফার্ম হয়ে নিতে হবে, এবং তুমি সেটা কনফার্ম হওয়ার পরেই অবশ্যই অ্যাপ্লাই করবে। 7th পয়েন্টে বলা আছে দেখো, ক্যান্ডিডেটস হ্যাভিং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড বাই ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট অর ফরেন ডিগ্রি অর ডিপ্লোমা সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড বাই দ্য ফরেন ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই ডিগ্রি, যে ডিগ্রিটার রেসপেক্টে তুমি সেট এক্সামিনেশন দিতে চাও, সেটা কিন্তু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ AIU নিউ দিল্লি, এখান থেকে তোমাকে একটা শংসাপত্র নিতে হবে, শংসাপত্র থাকতে হবে যেটা ইন্ডিকেট করবে যে তোমার ওই ডিগ্রিটা MSc দ্যাট ইজ মাস্টার্স ডিগ্রির ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট 8 নম্বর, এজ লিমিট। এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপার এজ লিমিট নেই, এটা খুব একটা ভালো বিষয়। তবে এটা মনে রাখতে হবে, যখন রিক্রুটমেন্ট হবে, যখন কলেজে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট হবে, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যা এজ লিমিটের বা এজের যে পলিসি আছে সেই পলিসিটা মেনে চলতে হবে। সাধারণভাবে 40 ইয়ার্স অবধি রিক্রুটমেন্ট হয়, তোমরা জানো।
রিজার্ভেশনের ক্ষেত্রে যে রুলসগুলো আমরা সাধারণভাবে দেখে থাকি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এসসি 22%, এসটির 6%, ওবিসি এর নন ক্রিমি লেয়ারের জন্য 10% এবং ওবিসি বি নন ক্রিমি লেয়ারের জন্য 7%, ইকোনমিক্যালি উইক সেকশনের জন্য 10%, 4% রিজার্ভেশন হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেটস। কিন্তু তাদের জন্য মনে রাখতে হবে 40%-এর লেস কিন্তু ডিসেবিলিটি থাকলে সেই রিল্যাক্সেশনটা পাবে না, ঠিক আছে। এবার ক্যাটাগরিজ অ্যান্ড ডিসেবিলিটিসের যে লিস্ট আছে বা যে সমস্ত প্যারামিটারগুলো দেওয়া আছে সেগুলো যেহেতু এক্সেপশনাল কেস, যাদের যেটা দরকার সেটা তারা ওয়েবসাইট থেকে একটু সামান্য দেখে নেবে। এক্সেমশনের ব্যাপারে একটু বলে রাখা যাক। এক্সেমশনের ক্ষেত্রে দেখো, নেট সেট অর স্লেট শ্যাল রিমেন দি মিনিমাম এলিজিবিলিটি কন্ডিশন ফর দি recruitment and appointment of assistant professors. In this regard, exemption from net set or slate will be governed by UGC regulations and amendments notified by the Gazette of India from time to time. এই কন্ডিশনগুলো বলা আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো ওয়েবসাইট থেকে। এগুলো তো ধরো খুব মানে এক্সেপশনাল কিছু ক্রাইটেরিয়া, তো সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। যেমন ধরো থার্ড পয়েন্টটাতে বলা আছে, candidates who have cleared state eligibility test accredited by UGC for eligibility for assistant professor held prior to 1st June 2002 তারা কিন্তু অল ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবল। কিন্তু 1st June 2002 এর পরে যারা সেট এক্সাম কোয়ালিফাই করেছে তারা কিন্তু একমাত্র নিজের স্টেটের স্টেট এক্সামিনেশনের জন্য এলিজিবল, ঠিক আছে। এখন দেখো এক্সামিনেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্টের ব্যাপারটা একটু বুঝে নাও। জেনারেলের জন্য 1200 টাকা, ওবিসি নন ক্রিমি লেয়ার্স ইকোনমিক্যালি উইক সেকশনের জন্য 600 টাকা তোমাদের এক্সামিনেশন ফি, দ্যাট ইজ অনলাইনে তোমাদের যেটাতে অ্যাপ্লাই করতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি এবং ট্রান্সজেন্ডারের জন্য 300 টাকা। কিন্তু এই ব্যাপারে একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে যে আমাদের এখানে যে মানে মোড অফ পেমেন্ট আছে, মোড অফ পেমেন্ট যদি ক্রেডিট কার্ডে হয় তাহলে 1.20% অফ দি এক্সামিনেশন ফি প্লাস জিএসটি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল এটা লাগবে। ডেবিট কার্ডের ক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জেসের কথা বলা নেই, কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করলে 10 টাকা পার ট্রানজ্যাকশন প্লাস জিএসটি অ্যাজ অ্যাপ্লিকেবল এখানে থাকবে, ফলে একটু টাকার পরিমাণটা অনলাইন ফি এর ব্যাপারটা একটু বাড়তে পারে। দিয়ে দেখো তারপরে বলা আছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু চেক দি স্ট্যাটাস অফ দি ফি পেমেন্ট। WBCSCর ওয়েবসাইট থেকে স্ট্যাটাসটা যদি ওকে থাকে তাহলে তোমাকে একটা কনফার্মেশন পেজের প্রিন্ট আউট নিতে হবে। যদি সেটা ওকে না থাকে, অর্থাৎ যদি কোনো কারণে ট্রানজ্যাকশন যদি ক্যান্সেলড হয়ে যায়, তাহলে সেই অ্যামাউন্টটা তোমাদের করেসপন্ডিং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেখান থেকে তুমি পেমেন্ট করেছো সেখানে কিন্তু রিফান্ড হবে 1 সপ্তাহের মধ্যে। এই প্রসঙ্গে বলে রাখি, ধরো তুমি সাইবার ক্যাফে থেকে যদি তুমি অনলাইন পেমেন্ট করাও, তাহলে কোনো কারণে যদি সেটা রিফান্ড হয় সেটা কিন্তু সেখানে রিফান্ড হয়ে যাবে, অর্থাৎ নিজের ডেবিট কার্ড বা নিজের ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে পে করাটাই ভালো। সাচ ক্যান্ডিডেটস হ্যাভ টু পে দি ফি ওয়ান্স অ্যাগেন। যদি ট্রানজ্যাকশন ফেল করে তাহলে সেক্ষেত্রে তোমাকে আরেকবার ফিটা দিতে হবে। এখানে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে ফি সাবমিশনের যে মোডটা সেটা কিন্তু ব্যাংক চালান, মানি অর্ডার, ডিমান্ড ড্রাফট, আইপিও এগুলো কিন্তু চলবে না, এগুলো কিন্তু রিজেক্টেড হবে। ফলে কোনো মতেই ব্যাংক চালান, মানি অর্ডার, ডিমান্ড ড্রাফট, আইপিও দিয়ে কোনো ফি সাবমিট করবে না। আচ্ছা, স্কিম অ্যান্ড ডেট অফ টেস্ট খুব ভালোভাবে দেখবেন। 9 জানুয়ারি তোমাদের পরীক্ষা হবে, 2টো পেপারের পরীক্ষা হবে। ফার্স্ট পেপার হবে 100 মার্কসের, 50টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে থাকবে। এই জিনিসটা বুঝে নাও, 50টা কোশ্চেন 2 নাম্বার করে প্রত্যেকটা কোশ্চেন তোমাকে করতে হবে, অর্থাৎ অল আর কম্পালসারি কোয়েশ্চেন্স, ঠিক আছে। সময় হচ্ছে 1 ঘন্টা, 9:30 থেকে পরীক্ষা শুরু হবে, 10:30টায় পরীক্ষা শেষ হবে। সেকেন্ড পেপারের যে পরীক্ষাটা সেটা দেখো 200 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 মার্কস ক্যারি করবে। অল আর কম্পালসারি, প্রত্যেকটা করাটা বাধ্যতামূলক এবং ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, সকাল 11টার থেকে দুপুর 1টা অবধি। এই প্রসঙ্গে বলে রাখি যে তোমাদেরকে কিন্তু পরীক্ষার হলে অন্ততপক্ষে 1.5 ঘন্টা আগে অ্যাপিয়ার করতে হবে এবং পরীক্ষা যদি 1টায় শেষ হয় তাহলে 1টার আগে কিন্তু তুমি এক্সামিনেশন হল ছেড়ে বেরোতে পারবে না, ঠিক আছে। এই ব্যাপারগুলো শেষে লেখা আছে, তোমরা একটু পরে পড়ে দেখে নিতে পারো। পেপার 1-এ দেখো খুব ভালো করে 50টা অবজেক্টিভ কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে থাকবে। পেপার 1-এ তাহলে সাবজেক্টটা কী থাকবে? পেপার 1-এ হচ্ছে কিন্তু কোয়েশ্চেন্স হুইচ উইল বি অফ জেনারেল নেচার ইন্টেন্ডেড টু অ্যাসেস দি টিচিং, রিসার্চ অ্যাপটিটিউড অ্যান্ড অফ দি ক্যান্ডিডেট। অর্থাৎ আমরা যখন নেট এক্সামিনেশন দিই, নেট এক্সামিনেশনে যেরকম আমাদের রিসার্চ অ্যাপটিটিউডের উপরে একটা আমাদের পেপার থাকে, তো সেই রকম ধরনেরই একটা পেপার এখানে পেপার 1-এ থাকবে। It will primarily be designed to test reasoning ability, comprehension, divergent thinking and general awareness of the candidate. এর অবজেক্টিভটা এখানে বলা আছে। পেপার 2 নিজের সাবজেক্ট থেকে
shall consist of 100 objective type compulsory questions each carrying 2 marks, 2 নাম্বার করে থাকবে প্রত্যেকটাতে, which will be based on the subject selected by the candidate. All the questions of the paper 2 will be compulsory, covering দেখো entire syllabi of the earlier paper 2 and paper 3 including all electives without options. এই প্রসঙ্গে বলা দরকার পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমসিকিউ বেসড হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, এবং ওএমআর শিটে তোমাকে আনসারটা করতে হবে। ঠিক আছে, ওএমআর শিট কীভাবে ফিল আপ করা হয় সেটা আইটেম নাম্বার 16-এ বলে দেওয়া আছে। প্রসিডিওর অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ডিক্লারেশন অফ রেজাল্টের ক্ষেত্রে একটা জিনিস তোমরা একটু দেখে নিতে পারো। স্টেপ 1-এ যেটা বলা আছে, পেপার 1 এবং পেপার 2 এই দুটোতে যারা অ্যাপিয়ার করছে, ঠিক আছে, তো এই তাদের টোটাল যে নাম্বারটা থাকবে তাদের নাম্বারের 6% কোয়ালিফাই করবে। ঠিক আছে, দ্য টোটাল স্লটস শ্যাল বি অ্যালোকেটেড টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অ্যাজ পার দি রিজার্ভেশন পলিসি। তারপরে যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু রিজার্ভেশন পলিসি অনুযায়ী হবে। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এলিজিবিলিটি অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড ইন বোথ দি পেপার্স, দুটো পেপারই অ্যাপিয়ার থাকতে হবে, এবং সিকিউরড অ্যাটলিস্ট 40% অ্যাগ্রিগেট মার্কস ইন বোথ দি পেপার্স টেকেন টুগেদার ফর জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরিজ। মানে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য দুটো পেপারে অ্যাপিয়ার করা বাধ্যতামূলক, এবং প্রত্যেকটা পেপারে অ্যাটলিস্ট 40% অ্যাগ্রিগেট মার্কস তোমাকে সিকিউর করতে হবে, আর আদার ক্যাটাগরিজের জন্য সেটা 35%। ঠিক আছে, এখানে একটা ক্যালকুলেশনের একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে ভিজুয়ালি চ্যালেঞ্জদের জন্য কিছু প্যারামিটার দেওয়া আছে, সেগুলো এক্সেপশনাল কেস, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ডের ব্যাপারে বলে রাখা যাক। অ্যাডমিট কার্ডটা ডিসেম্বরের 3rd উইকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, সেটা ওয়েবসাইটে পাওয়া যাবে। কোনো অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের পোস্টাল অ্যাড্রেসে পাঠানো হবে না, তোমাকে নিজের দায়িত্বে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তুমি যখন এক্সামিনেশন হলে যখন অ্যাপিয়ার করছো, এক্সামিনেশন হলে অ্যাপিয়ার করার সময় তোমাকে কিন্তু একটা ফটো আইডেন্টিটি প্রুফ আর ওই সেই অ্যাডমিট কার্ডের জেরক্স তোমাকে ক্যারি করতে হবে। ঠিক আছে, আর অ্যাডমিট কার্ডে তোমার যে ভেন্যুটা অ্যালোকেট করা থাকবে, তোমাকে সেই ভেন্যুতে সেই সেন্টারে গিয়ে পরে পরীক্ষা দিতে হবে। কোনো রকমের কোনো চেঞ্জ কিন্তু সেখান থেকে হবে না। এই ব্যাপারগুলো তোমাদের প্রত্যেকেরই জানা আছে, সেইগুলোই ওখানে বলা আছে। ঠিক আছে, তাহলে আবার বলে দিচ্ছি, অ্যাডমিট কার্ড কিন্তু ডিসেম্বরের 3rd উইক থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটা অনলাইনে করব? অনলাইনে একমাত্র অ্যাপ্লিকেশন করা যাবে, কোনো অফলাইন অ্যাপ্লিকেশনের মোড নেই। এবং অনলাইনে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন 2-4টে জিনিস তোমরা একটু মাথায় রাখবে। যেমন হচ্ছে ধরো ফটোগ্রাফের ক্ষেত্রে দেখো কিছু কিছু প্যারামিটার বলে দিয়েছে। জেপিজি ফরম্যাটে ফটোগ্রাফ হতে হবে 4 KB থেকে 40 KBর মধ্যে। ফটোগ্রাফের দেখো ডাইমেনশন 3.5 সেন্টিমিটার উইডথ এবং 4.5 সেন্টিমিটার হাইট। সিগনেচার যদি নাও তাহলে সেটাও জেপিজি ফরম্যাটে হতে হবে 4 KB থেকে 30 KBর মধ্যে, এবং সেই সিগনেচারটা 3.5 সেন্টিমিটার উইডথ আর 1.5 সেন্টিমিটার হাইটের মধ্যে হতে হবে। ঠিক আছে, পেমেন্ট যেটা করবে, পেমেন্ট কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মধ্যেই তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যেটা 4th পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং এ ফটো আইডেন্টিটি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাডমিট কার্ড অন দি ডে অফ এক্সামিনেশন। অর্থাৎ একটা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কিছু একটা ফটো আইডেন্টিটি কার্ড তোমাকে অরিজিনাল ক্যারি করতে হবে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটের সাথে। ঠিক আছে, বারবার যে কথাটা বলা হচ্ছে, কোনো মানি অর্ডার, ডিমান্ড ড্রাফট, আইপিও এইগুলোর মাধ্যমে পেমেন্ট করা যাবে না। ঠিক আছে, ইন অর্ডার টু অ্যাভয়েড লাস্ট মিনিট রাশ দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু অ্যাপ্লাই আর্লি এনাফ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি ধরো 16ই আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত যদি অ্যাপ্লিকেশন হয়, কখনোই কিন্তু সেপ্টেম্বরের 10 তারিখের পরে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে না, কারণ অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে। সার্ভারের প্রবলেম হলে কিন্তু কমিশন তার জন্য দায়ী থাকবে না, সেটা বারবার তারা বলে দিচ্ছে। ফলে তোমাকে সময় মতো ঠিকঠাক হাতে সময় নিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, সার্ভার প্রবলেম অনেক সময় হয়, তো সেটার জন্য একটু টাইম নিয়ে করবে। জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো বলা আছে সেগুলো একটু দেখবে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি। অনলাইনে অ্যাপ্লাই না করলে কিন্তু তুমি কোনো পরীক্ষা দিতে পারছো না, ধরে নিতে হবে। হার্ড কপিজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড বাই WBCSC। কোনো হার্ড কপিতে অ্যাপ্লিকেশন চলবে না। অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিট ইন অল রেসপেক্ট অ্যাজ পার দি নোটিফিকেশন। কোনো কলাম বা কোনো ঘর বা কোনো সেল বাদ যাচ্ছে কিনা দেখে নেবে, ভালো করে অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করবে, তারপরে তো সেটাকে সাবমিট করবে। অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি রিজেক্টেড। অ্যাপ্লিকেশন যদি ইনকমপ্লিট থাকে তাহলে সেটা রিজেক্ট করে দেবে। অ্যাপ্লিকেশন সাবমিটেড অন এনি আদার ফরম্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে,
অনলাইন কনফার্মেশন পেজ যেটা থাকবে তার কিন্তু একটা অবশ্যই তোমরা জেরক্স নিয়ে নেবে বা প্রিন্ট আউট নিয়ে নেবে, সেটা তোমরা নিজেদের ফার্দার রেফারেন্সের জন্য তোমাদের কাজে লাগবে। ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, যদি ফার্দার দেখো যে কোনো কারণে অ্যাডমিট কার্ড এলো না, সেটা তোমরা সেই মানে রেফারেন্সটার বেসিসে তোমরা অ্যাডমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। No applications can be submitted after the last date and no fee will be accepted after the last date in any circumstances। শেষ দিন পেরিয়ে যাওয়ার পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবেও না তারা, এবং কোনো ফিও অ্যাকসেপ্ট করা হবে না। এখানে মনে রাখতে হবে যে যদি কোনো রিফান্ড হয়, রিফান্ডটা কিন্তু করেসপন্ডিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে হবে, ফলে নিজেদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করাটাই ভালো, ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেটের কিন্তু ক্যান্ডিডেচারটা বলা আছে স্ট্রিক্টলি প্রভিশনাল। অ্যাডমিট কার্ড আসা বা পরীক্ষা দেওয়া মানেই এই নয় যে তোমার ক্যান্ডিডেচারটা থাকবে। এগুলো দেখো কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, সেই স্ট্যান্ডার্ড প্রোটোকলগুলোর কথা বলা আছে, এগুলো নিয়ে তোমাদের অত চিন্তার কিচ্ছু নেই। WBCSC মে চেঞ্জ দি সেন্টার অফ এক্সামিনেশন অর ডেট অফ এক্সামিনেশন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন। পরিস্থিতির বিচারে বুঝতেই পারছো, কোভিড পরিস্থিতির জন্য বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে, তো সেই জন্য কিন্তু ডেট অফ এক্সামিনেশন এবং ভেন্যু অফ এক্সামিনেশন চেঞ্জ হতে পারে, তো তার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার দি এক্সামিনেশন সেন্টার আদার দ্যান দ্যাট অ্যালোটেড টু হিম অর হার ইন দি অ্যাডমিট কার্ড। অর্থাৎ অ্যাডমিট কার্ডের যে সেন্টারটা আছে সেই সেন্টার ছাড়া অন্য কোথাও এক্সামিনেশন দেওয়া যাবে না, ঠিক আছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দি এক্সামিনেশন হল অর রুম বিফোর কমপ্লিশন অফ এক্সামিনেশন ইন ইচ সেশন। দুটো তোমাদের পেপার 1 পেপার 2 এর সেশন আছে, দুটোতেই কিন্তু আগে তোমার টাইম কমপ্লিট হবে, তবে তুমি এক্সামিনেশন হল ছেড়ে বেরোতে পারবে। পরীক্ষা আগে শেষ হলেও বেরোনো যাবে না। এবং তোমাকে রিপোর্ট করতে বলছে অন্ততপক্ষে 1.5 ঘন্টা আগে। এই জায়গাটা একটু মনে রাখবে। 14 নম্বর পয়েন্টে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, লগ টেবিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন এসব পরীক্ষার হলে ইউজ করা যাবে না। ইনভিজিলেটররা যে সমস্ত ইনস্ট্রাকশন দেবেন সেগুলোকে অ্যাবাইড বাই করতে হবে, মেনে চলতে হবে। কোনো রকমের আর্গুমেন্ট সেখানে করা যাবে না। যারা ওখানে ডিউটি থাকবেন তারা যা বলবেন সেগুলোকে তোমাকে মেনে চলতে হবে, এবং অবশ্যই কোনো আনফেয়ার মিনস ইউজ করা যাবে না। 16 নম্বর পয়েন্টে, ইন দি এক্সামিনেশন হল অর রুম দ্য ক্যান্ডিডেটস উইল নাইদার টক টু ইচ আদার নর ডিসকাস এনি ম্যাটার ডিউরিং দি এক্সামিনেশন। আশেপাশে কথাবার্তা বলা যাবে না, এগুলো আর বলার অপেক্ষা রাখে না। ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু রাইট এনি কোয়েশ্চেন ফ্রম দি টেস্ট বুকলেট অন দি অ্যাডমিট কার্ড অর এনি আদার পেপার। ওখানে কোনো জায়গাতে কোনো শিটে বা অ্যাডমিট কার্ডে বা কোয়েশ্চেন বুকলেটে কোনো লেখালেখি, কোনো স্ক্রিবলিং কিছু চলবে না। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু রিটার্ন দ্য ওএমআর শিট পেপার 1 অ্যান্ড পেপার 2 টু দি ইনভিজিলেটর বিফোর লিভিং দি এক্সামিনেশন হল অর রুম। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আসা যাওয়ার জন্য কোনো ট্রাভেলিং অ্যালাউন্স তোমাদেরকে অ্যালাউ করা হচ্ছে না বা প্রোভাইড করা হবে না। দ্য WBCSC ডিসিশন on the feedback of answers keys shall be final and the result will be declared on the basis of final answer keys। আনসার কি সাধারণভাবে 1 দিন 2 দিন বা কিছু দিনের মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। সেই সম্পর্কে তোমাদের যদি কোনো রকমের কোনো অভিযোগ থাকে সেটা তোমরা ইমেলে জানাবে। ইমেলে জানানোর পর WBCSC ফাইনাল কল নেবে, যে সেই আনসার স্ক্রিপ্টটাতে যদি ভুল থাকে সেটা তারা কারেকশন করবে, এবং ফাইনাল যে আনসার স্ক্রিপ্টটা তারা পাবলিশ করবে তার বেসিসেই রেজাল্টটা তৈরি হবে, ঠিক আছে। দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা 11 নাম্বার পয়েন্টটা দেখবে, দেয়ার আর নো নেগেটিভ মার্কস ফর ইনকারেক্ট আনসার। সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। যদি তোমাদের আনসার কি সম্পর্কে কোনো গ্রিভান্স থাকে সেটা কিন্তু তারা এন্টারটেন করবে না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মার্কস যেগুলো থাকবে, মার্কস তুমি যা অবটেন করছো সেটা রেজাল্ট ডিক্লেয়ার করার পরে WBCSCর ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, যারা কোয়ালিফাইড বা নন কোয়ালিফাইড, দেখো এখানে বলেই দেওয়া আছে WBCSC উইল নট ইস্যু এনি মার্কশিট টু কোয়ালিফাইড অর নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, ঠিক আছে। দ্য মার্কস অফ অল দি ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড টু WBCSC ওয়েবসাইট সুন আফটার দি ডিক্লারেশন অফ রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ইম্পর্টেন্ট আর তো আর কিছু নেই, বাকি যেগুলো আছে ওই টেস্টের যদি কোনো রকমের কোনো ডিসপিউট থাকে সেটা ক্যালকাটা হাইকোর্টের জুরিসডিকশনে থাকবে, তো সেগুলো তো খুব রেয়ারেস্ট কেস। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে চেকলিস্ট ফর ফিলিং দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে চেকলিস্টটা আছে এটা তোমরা নোটিফিকেশনের পেজ থেকে তোমরা দেখে নেবে। আমি সাবজেক্ট অ্যান্ড সিলেবাস অফ টেস্ট সম্পর্কে একটু বলে রাখি। এই প্রসঙ্গে বলে রাখি, ম্যাথমেটিক্যাল সায়েন্সের সিলেবাসের উপরে সেট এক্সামিনেশনের যা সিলেবাস পাবলিশ করেছে সেটার উপরে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো।
আর কোন কোন সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। কোন কোন সাবজেক্টগুলো আছে দেখো, এখানে 33টা সাবজেক্টের লিস্ট করা আছে, ঠিক আছে। তো এই 33টা সাবজেক্টের লিস্টের বাইরে কোনো সাবজেক্ট থাকলে, যেটা বারবার বলা হচ্ছে যে সিএসআইআর নেট বা ইউজিসি নেট এক্সাম দিয়ে তোমাকে আসতে হবে। সেন্টার অফ এক্সামিনেশনের দেখো ডিস্ট্রিক্টগুলো বলা আছে, ডিস্ট্রিক্টের ভেরিয়াস ভেন্যুজ হতে পারে, যেমন কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এরকম করে চলতে থাকছে, ঠিক আছে। মেন যেটা দেখো টাইম শিডিউল ফর সেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে 9 জানুয়ারি সানডে তোমাকে সকাল 8টায় পরীক্ষার হলে ঢুকতে হবে। পেপার 2 এর জন্য 10টা 45-এ তোমাকে আবার ইন করে যেতে হবে। তোমাকে টেস্ট বুকলেট দেওয়া হবে পেপার 1-এর জন্য 9টা 20-তে, পেপার 2 এর জন্য 10টা 50। তুমি টেস্ট বুকলেটের সিল খুলতে পারবে পেপার 1-এর জন্য 9টা 25-এ, পেপার 2 এর জন্য 10টা 55। আর লাস্ট এন্ট্রি ইন এক্সামিনেশন হল অর্থাৎ 9টা 30 পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে সকাল 11টার পরে কোনো স্টুডেন্টকে কিন্তু এক্সাম হলে আর ঢুকতে দেওয়া যাবে না। টেস্ট শুরু হয়ে যাবে সকাল 9:30 পেপার 1, পেপার 2 এর ক্ষেত্রে সকাল 11টা এবং টেস্টটা শেষ হবে পেপার 1 এর ক্ষেত্রে 10:30 এবং পেপার 2 এর ক্ষেত্রে দুপুর 1টা, ঠিক আছে। আচ্ছা, কিভাবে আনসার শিট এবং টেস্ট বুকলেট ইউজ করতে হয় বা কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়, মেথড তোমরা জানো প্রত্যেকেই। যদি একবার দেখে নেওয়ার ইচ্ছা থাকে তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর একদম শেষে যে গাইডলাইনটা দেওয়া আছে, the date of examination is subjected to change as per the COVID-19 guidelines issued by the government or due to unavoidable circumstances। অর্থাৎ যদি কোভিড-19-এর জন্য কোনো সমস্যা সৃষ্টি হয়, বুঝতেই পারছো, তো সেইগুলোর ক্ষেত্রে তখন ডেট অফ এক্সামিনেশন একটু চেঞ্জ হলেও হতে পারে, ঠিক আছে। ফলে ওটা কিন্তু ফিক্সড ডেট হিসেবে না ধরাই ভালো। তবে এটা তোমাদেরকে বলবো, যখন ফর্ম ফিল আপ হচ্ছে, এক্সামিনেশনের ডেট ডিক্লেয়ার হয়েছে, সেটা একটু ডিলে হতে পারে, কিন্তু এক্সামিনেশনটা হবেই খুব শীঘ্রই মধ্যে। ফলে নিজেদের প্রিপারেশন খুব টপ লেভেলে রাখো এবং আমি বলবো যে প্রিপারেশনটা যেন কোনো জায়গাতে মানে কম যেন না হয়ে যায়। আর লাস্ট পয়েন্টে দেখো বলা আছে, কোভিড-19 গাইডলাইন্স উইল বি স্ট্রিক্টলি ফলোড ডিউরিং দি এক্সামিনেশন পিরিয়ড। তোমরা নিজেদের সেফটি মেজারের জন্য স্যানিটাইজার ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা এবং তার সাথে সাথে মাস্ক ইউজ করা, এই কাজগুলো তোমরা নিজেদের প্রোটেকশনের জন্য করবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। খুব শীঘ্রই মধ্যে ম্যাথমেটিক্যাল সায়েন্সের সিলেবাসের উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আর অনলাইন ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধানে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে ফলো করে তারপরে অনলাইন ফর্ম ফিল আপ করবে। সবাইকে অল দি বেস্ট।